আপনারা শুনছেন জিএটাই সায়েন্স। জিএটাই সায়েন্সের পডকাস্ট আলাপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো গ্লোব বায়োটেক এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ইনচার্জ ডক্টর আসিফ মাহমুদের সাথে। ডক্টর আসিফ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ডক্টর আসিফ, প্রথমেই চলে যাই আপনার সম্পর্কে বিস্তারিত জানতে। আপনার শিক্ষা জীবন এবং কর্মজীবন সম্পর্কে আমাদের একটু বলবেন কি? আমার এসএসসি আমি শেষ করি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে। তো 99-এ আমি এইচএসসি কমপ্লিট করি নর্ডেম থেকে। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি থেকে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করি। এরপর আমি মনোবর্ষ স্কলারশিপ নিয়ে জাপানে চলে যাই। জাপানের গিফু ইউনিভার্সিটি থেকে আমি আবার একটা মাস্টার্স করি এবং সেখান থেকে পিএইচডি শেষ করে আমি 2013 এপ্রিলে আমি দেশে আসি। মে মাস থেকে আমি প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি। তারপরে 2016 ফেব্রুয়ারি থেকে আমি গ্লোব বায়োটেকে সিনিয়র সায়েন্টিফিক অফিসার পোস্টে জয়েন করি আর&ডির ইনচার্জ হিসেবে। তো বর্তমানে আমি গ্লোব বায়োটেক লিমিটেডে আর&ডির ইনচার্জ হিসেবে কর্মরত আছি। পিএইচডিতে আমি কাজ করেছি মলিকুলার ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমি একটা বায়োমলিকিউলের মেটাবলিক ইঞ্জিনিয়ারিং করি। সেখানে মলিকুলার বায়োলজির আরো বিস্তারিত কাজ করার সুযোগ হয় আমার। ধন্যবাদ। তার মানে আপনার পড়াশোনা এবং কর্মজীবন মানে গবেষণা জীবন পুরোটাই লাইফ সায়েন্সের রিলেটেড। আপনি লাইফ সায়েন্সে আসলেন বা লাইফ সায়েন্টিস্ট হলেন, এর পেছনের কারণটা কি? আসলে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল আমার। ঢাকায় পড়াশোনা করার সুবাদে ঢাকা মেডিকেলে পড়ার একটা ইচ্ছা ছিল, ডাক্তার হবার ইচ্ছা ছিল। তো আনফরচুনেটলি সেটা হয়নি। তখন মেডিকেল রিলেটেড একটা সাবজেক্ট মাইক্রোবায়োলজিটা একদমই তখন নতুন ছিল এবং হঠাৎ করেই আমি জানতে পারি যে এমন একটা সাবজেক্ট আছে যেখানে মেডিকেল রিলেটেড ব্যাপারে আসলে পড়াশোনা করার সুযোগ আছে। আসলে ঢাকা মেডিকেলে যখন সুযোগ হলো না, তখন মাইক্রোবায়োলজি সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল এবং সেখান থেকে শুরু। ঢাকা ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পড়ার সুযোগ হওয়া, সেখান থেকে লাইফ সায়েন্সে একটা আগ্রহ তৈরি হয়েছিল এবং সেটা মাইক্রোবায়োলজিতে অনার্স করতে করতে আরো বেড়েছিল, যেটা পরবর্তীতেও আসলে হায়ার স্টাডিজে আমাকে অনুপ্রাণিত করে। যেহেতু একটা গবেষণাধর্মী বিষয় মাইক্রোবায়োলজি, সবসময় একটা ইচ্ছা ছিল যে কিভাবে এই ফিল্ডে কন্ট্রিবিউট করা যায়। তো দেশে আসার পরে আসলে সেই সুযোগটা খুঁজছিলাম যে কোথায় মাইক্রোবায়োলজির উপরে গবেষণা করা যায়। তো গ্লোব বায়োটেকে যোগদানের মাধ্যমে আসলে সেই স্বপ্নটা পূরণের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আসলে আমি যখন এখানে গ্লোব বায়োটেকে জয়েন করার জন্য ইন্টারভিউ দেই, প্রায় 87 জন পিএইচডি হোল্ডার অ্যাপ্লাই করেছিল এই পজিশনের জন্য। তো একটা খুবই ইউনিক ইন্টারভিউ প্রসেসের মধ্য দিয়ে আমরা 3 জন সিলেক্টেড হয়েছিলাম। এখানে আমি সবসময় নিজেকে সৌভাগ্যবান মনে করি যে গ্লোব বায়োটেকে কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে, যেটা আমাকে আসলে একাডেমিক নলেজ থেকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে নিয়ে এসছে। যে ইন্ডাস্ট্রির রিসার্চ আসলে কেমন হওয়া উচিত বা এখানে যে রেগুলেশন গুলো আছে সেগুলা সম্পর্কে জানা, এটা আসলে একটা পুরোই নতুন অভিজ্ঞতা, নতুন জগৎ ছিল আমার জন্য। ধন্যবাদ। বাংলাদেশে বেশ অনেক বছর যাবতই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বেশ প্রতিষ্ঠিত এবং বিশ্বে সুনামের সাথেই রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এবং উন্নত বিশ্ব বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট নিয়মিতভাবেই রপ্তানি হচ্ছে। এই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এর বাইরে গিয়ে বায়োটেক, যেটা গ্লোব বায়োটেক হিসেবে একটা প্রতিষ্ঠান, বায়োটেক এবং এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে কি মেজর কোনো পার্থক্য আছে, না এটা জাস্ট একটা নাম মাত্র? আসলে ফার্মাসিউটিক্যাল এবং বায়োফার্মাসিউটিক্যাল অবশ্যই বিস্তর ডিফারেন্স এখানে আছে। ফার্মাসিউটিক্যালের মেইন প্রোডাক্ট আমরা যেটা জানি সেটা হলো স্মল মলিকিউল, প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক টাইপের প্রোডাক্ট যেগুলো আছে। কিন্তু বায়োফার্মাসিউটিক্যাল যখন বলবো তখন সেটা লার্জ মলিকিউল বা কমপ্লেক্স মলিকিউল হবে, যেটা বায়োলজিক্যাল অরিজিন হতে হবে। যেমন ইনসুলিন টাইপের প্রোডাক্ট অথবা মনোক্লোনাল অ্যান্টিবডি, এই ধরনের প্রোডাক্ট গুলো হবে। ফার্মাসিউটিক্যাল এবং বায়োফার্মাসিউটিক্যালের আরেকটা ডিফারেন্স যেটা, যে রিসেন্ট যে ডিজিজ গুলো আসলে আমরা ফেস করছি, সেই ডিজিজ গুলোর এগেনস্টে স্মল মলিকিউল আসলে সেই হিসেবে আমরা ডেভেলপ করতে পারছি না। যেমন অ্যান্টিবায়োটিক আমরা বিগত 15 বা 20 বছরে যদি দেখি, নতুন অ্যান্টিবায়োটিক আসলে খুবই হাতে গোনা কিছু অ্যান্টিবায়োটিক এসছে। তো সেক্ষেত্রে যে কোনো একটা ডিজিজকে টার্গেট করার ক্ষেত্রে আমরা যদি বায়োলজিক্যাল ড্রাগ বা বায়োলজিক্স আমরা যদি ডেভেলপ করতে পারি, সেটা খুব স্পেসিফিক্যালি সেই ডিজিজটাকে অ্যাড্রেস করা পসিবল এবং এই পদ্ধতিতে আসলে দুরারোগ্য ব্যাধির চিকিৎসাও খুব সহজ। তো সেজন্য যেটা দেখা যাচ্ছিল যে বিগত 10 বা 15 বছর বা আর কিছু বেশি সময় ধরে বায়োলজিক্যাল ড্রাগ গুলোর চাহিদা পৃথিবীব্যাপী বেড়ে যাচ্ছিল এবং একইভাবে স্মল মলিকিউল গুলো চাহিদা দিন দিন কমে আসছে। এই বায়োলজিক্যাল ড্রাগ যেটা বাংলাদেশে আসলে এখন বাজারে আছে, সেই বায়োলজিক্যাল ড্রাগের বাজারটা পুরোটাই আসলে বিদেশ থেকে আমদানি নির্ভর। আমাদের দেশে প্রচুর বায়োলজিক্যাল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। ইনসুলিন, ইরাইথ্রোপয়েটিন, ডার্বাপয়েটিন, ফিলগ্রাস্টিম সহ মোটামুটি আমার ধারণা 100 থেকে 200-র মধ্যে
সংখ্যাটা হবে যে এই ধরনের বায়োলজিক্যাল প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে আছে। এই প্রোডাক্ট গুলো আসলে তৈরি হচ্ছে না আমাদের দেশে, বাইরে থেকে আমরা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আনছি অথবা ফিনিশ প্রোডাক্ট নিয়ে আসছি, এখানে শুধুমাত্র ফিলিং করে লেবেলিং করে বিক্রি হচ্ছে। একইভাবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির স্মল মলিকুল গুলো কিন্তু আমাদের দেশে তৈরি হচ্ছে না। আমাদের দেশে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, ফর্মুলেশনটা আমরা ইউএসপি বিপি থেকে ফলো করে ব্যবহার করছি। তো টোটালি 2033 পর্যন্ত এই সুবিধাটা আমাদের আছে যে আমরা বাইরের ফর্মুলেশন, আমরা পেটেন্টের আওতার বাইরে আছি, বাইরের ফর্মুলেশন ব্যবহার করে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি এবং পেটেন্টের আওতার বাইরে যেসব দেশ আছে বা পেটেন্টের দেশগুলোতেও পেটেন্ট আওতার বাইরে যে ওষুধগুলো আছে সেগুলো আমরা রপ্তানি করতে পারছি। এবং বাংলাদেশই একমাত্র দেশ যেখান থেকে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি খুবই ফ্লারিশ করেছে, এই ওষুধগুলো বাইরে যাচ্ছে। তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে এই সুবিধাটা বাংলাদেশে 2033 পর্যন্ত আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে এই সুযোগটা থাকতে থাকতে আমাদের দেশে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলি, স্মল মলিকুল অথবা বায়োফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, লার্জ মলিকুল হোক, এই সেক্টরে আসলে গবেষণা আরো বাড়ানো দরকার। এখন থেকে আমরা যদি সেটা প্রস্তুতি না নেই, হঠাৎ করে 2033 বা 2024 যদি বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যায়, সেক্ষেত্রে হঠাৎ একটা ভ্যাকুয়াম তৈরি হতে পারে এবং এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেটা এখন খুবই এস্টাবলিশ সেটা একটা হুমকির সম্মুখীন হতে পারে। তো বায়োফার্মাসিউটিক্যালের গ্লোব বায়োটেকের যে নিজস্বতা সেটা হলো বাংলাদেশে বায়োফার্মাসিউটিক্যালের মধ্যে ইনসেপ্টা বায়োটেক আছে যারা মাঝামাঝি অবস্থান থেকে বায়োলজিক্যাল প্রোডাক্ট ডেভেলপ করে। আমরা যদি বলি একেবারে জেনেটিক লেভেল থেকে শুরু করে একটা সেল লাইন ডেভেলপমেন্ট এবং সেটা থেকে লার্জ স্কেলে বায়োলজিক্যাল প্রোডাক্ট প্রোডাকশন, পিউরিফিকেশন, তারপরে ফাইনালি ডোজেস ফর্মুলেশন। তো ইনসেপ্টা বায়োটেক আমার জানা মতে যতটুকু করে, তারা সেল লাইনটা বাইরে থেকে নিয়ে এসে তারা স্কেল আপ, পিউরিফিকেশন, ফর্মুলেশন পর্যন্ত করে এবং এ ব্যাপারে তাদের দুটো প্রোডাক্ট এখন অনুমোদন পেয়েছে আমাদের লোকাল রেগুলেটরি অথরিটির, তারা বাজারে আছে। তো আমরা গ্লোব বায়োটেকের যাত্রাটা শুরু একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা থেকে। আমরা শুরুটাই করেছিলাম এভাবে যে আমরা বাংলাদেশে ড্রাগ ডিসকাভারি কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম এবং সেটা বায়োলজিক্যাল ড্রাগ ডিসকাভারি কোম্পানি, যে আমরা বায়োলজিক্যাল ড্রাগ বায়োসিমিলার তৈরির মাধ্যমে শুরু হবে এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা বাংলাদেশে ডেভেলপ করব যেটা আমাদের নভেল প্রোডাক্ট হবে। তো সেক্ষেত্রে গ্লোব বায়োটেক শুধু আসলে বায়োটেক নাম না, আমরা আসলে পুরোপুরি বায়ো ফার্মাসিউটিক্যাল এবং বায়োলজিক্যাল ড্রাগ ডিসকাভারি কোম্পানি হিসেবে বাংলাদেশে আমাদের যাত্রা শুরু। ধন্যবাদ। আপনি বলছিলেন যে গ্লোব বায়োটেক যাত্রাটা শুরু করছে। আমরা জানি যে ভ্যাকসিন মোটামুটি ভাবে বড় রকমের একটা প্রোডাক্ট যেটা মানুষের অথবা অন্যান্য প্রাণীর জীবন বাঁচাতে, বিভিন্ন রোগের থেকে প্রতিরোধ করতে একটা বড় ধরনের ভূমিকা পালন করে এবং যেহেতু এটা সরাসরি ভাবে মানুষ এবং অন্যান্য প্রাণীর জীবনের সাথে জড়িত, এটার তৈরি এবং বাজারজাতকরণের সাথে বড় রকমের রেগুলেশন, কোয়ালিটি, সেফটি এ ব্যাপারগুলো জড়িত। গ্লোব বায়োটেক যেহেতু পথ চলা শুরু করেছে, এই অবস্থাতে ভ্যাকসিন ডেভেলপমেন্ট করার মতো একটা বড় পদক্ষেপ নেওয়ার পেছনে তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল? ভ্যাকসিন বা বায়োলজিক্যাল প্রোডাক্ট আমরা যখন চিন্তা করি, আসলে গ্লোব বায়োটেক আমি বলেছি যে ড্রাগ ডিসকাভারি কোম্পানি হিসেবে তার যাত্রাটা শুরু। তো ভ্যাকসিন তৈরির চিন্তা আসলে গ্লোব বায়োটেকের ছিল না কখনোই, মানে আমরা ভ্যাকসিনের দিকে কখনোই আগ্রহী ছিলাম না। তো বায়োলজিক্যাল প্রোডাক্টের যে ব্যাপারটা, বায়োলজিক্যাল প্রোডাক্ট আসলে সবই ইনজেক্টেবল এবং লাইফ সেভিং ড্রাগ আমরা বলি। আমি যতটুকু জানি যে বায়োলজিক্যাল প্রোডাক্ট যেহেতু এগুলো ইনজেক্টেবল এবং লাইফ সেভিং ড্রাগ, এদের যে রেগুলেশন, এই রেগুলেশনটা নর্মাল স্মল মলিকিউল ড্রাগের যে অনেক বেশি স্ট্রিক্ট। এবং যেহেতু অপেক্ষাকৃত বায়োলজিক্যাল এই প্রোডাক্ট গুলো পৃথিবীতে নতুন এবং নতুন নতুন বায়োলজিক্যাল ড্রাগ আসছে, নতুন ধরনের বায়োলজিক্যাল ড্রাগ আসছে, সেজন্য প্রতিনিয়তই আসলে রেগুলেশন গুলো চেঞ্জ হচ্ছে এবং রেগুলেটরি অথরিটি তারাও নতুন ভাবে নতুন নতুন রেগুলেশন ইম্পোজ করছে। বায়োলজিক্যাল ড্রাগ তৈরির যে অভিজ্ঞতা এবং তার জন্য যে গাইডলাইন গুলো, এই গাইডলাইন গুলো আমাদের জানতে হয়েছে এবং সেই গাইডলাইন গুলো থেকেই আমরা বায়োসিমিলার তৈরির মাধ্যমে আমাদের যাত্রাটা শুরু করি। 2019-এর মার্চে যখন আসলে প্রথম একজন সাসপেক্ট আইডেন্টিফাইড হয় বাংলাদেশে, তখন আমরা একটু ডিফারেন্ট চিন্তা করতে শুরু করি এবং তখন আমরা আসলে অলরেডি জানি যে ভ্যাকসিনেরও কিছু নতুন টেকনোলজি এসেছে যেগুলো আসলে বায়োলজিক্যাল ড্রাগ তৈরির ক্ষেত্রে আমরা যে ধরনের টেকনোলজি ব্যবহার করি সেই টেকনোলজির সাথে মিলে এবং রেগুলেশনও আসলে খুব বেশি ডিফারেন্ট না। বায়োলজিক্যাল ড্রাগ যখন বলতেছি, ড্রাগ সেটা লাইফ সেভিং, অলরেডি একটা ডিজিজড পেশেন্ট, তাকে ট্রিট করার জন্য আমরা ড্রাগটা ব্যবহার করি। কিন্তু ভ্যাকসিনটা একটু ডিফারেন্ট হলো যে সুস্থ মানুষের মধ্যে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, সেজন্য কিছু সেফটি প্রিকশন, আলাদা রেগুলেশন আছে, কিন্তু ওভারঅল বায়োলজিক্যাল ড্রাগ এবং ভ্যাকসিনের রেগুলেশন অলমোস্ট সিমিলার। আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে যেটা হয়েছে যে এখন আসলে যে কোনো একটা ডিজিজকে
টার্গেট করে তার এগেনস্টে ভ্যাকসিন ডেভেলপমেন্ট কিন্তু ইজি হয়েছে। যেমন প্রথমবারের মতো এমআরএনএ বেসড কিছু ভ্যাকসিন পৃথিবীব্যাপী অনুমোদন পেয়েছে, যেটা হয়তোবা ভবিষ্যতের অন্যান্য ডিজিজের এগেনস্টেও ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে আসলে একটা বড় ভূমিকা রাখবে এবং নতুন একটা যুগের সূচনা বলা যেতে পারে, যে আসলে ভ্যাকসিনের যাত্রায় এটা একটা বড় মাইলস্টোন। গ্লোব বায়োটেকে আসলে আমরা যেভাবে কাজ করছিলাম, বায়োলজিক্যাল ড্রাগ তৈরির যে রেগুলেশন, সেই রেগুলেশন এবং আমাদের যে ক্যাপাসিটি ছিল, যে ক্যাপাবিলিটি ছিল, সেগুলো ব্যবহার করে আসলে নিউক্লিক অ্যাসিড বেসড একটা ভ্যাকসিন SARS-CoV-2 এর এগেনস্টে তৈরি করাটা আমাদের পক্ষে আসলে খুবই সম্ভব মনে হয়েছে এবং সেখান থেকে যাত্রাটা শুরু, এবং সেই যাত্রাটা এখন মানবদেহে পরীক্ষার পর্যায়ে আছে, যেটা খুব সহসা হয়তো বা বিএমআরসির অ্যাপ্রুভাল পেলে আমরা মানবদেহে পরীক্ষাটা শুরু করতে পারবো। ধন্যবাদ। বর্তমানে এই কোভিড রিলেটেড ভ্যাকসিন গুলো যে সমস্ত প্রতিষ্ঠান তৈরি করছে, তারা অধিকাংশই বলতে গেলে আগে ভ্যাকসিন তৈরি করার অভিজ্ঞতা সম্পন্ন এবং দীর্ঘ সময় যাবত ভ্যাকসিন তারা তৈরি করে আসছে। একটা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বায়োলজিক্যাল প্রোডাক্ট তৈরি করার যে ক্যাপাবিলিটি এবং এক্সপিরিয়েন্স, সেই প্রেক্ষিতে গ্লোব বায়োটেক যে নিজেকে সম্পৃক্ত করছে, এর পেছনে যে অবশ্যই একটা বড় সাহসিকতার দরকার। সেটার পেছনে আসলে মূল চালিকা শক্তিটা কি ছিল? আপনি যেটা বলেছেন যে আসলে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার, এই SARS-CoV-2 এর এগেনস্টে যারা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার, তারা আসলে খুবই ওয়েল রেপিউটেড বা রেকগনাইজড, দীর্ঘ ইতিহাস তাদের ভ্যাকসিন ডেভেলপমেন্টে। আমার আসলে ঠিক ওইভাবে মনে হয় না। আমার মনে হয় না যে এই COVID-19 এর এগেনস্টে যে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার গুলো আছে, কোভিড সিচুয়েশনের আগে তাদেরকে কেউ জানতো। মডার্নার নাম আমরা কিন্তু কখনো শুনিনি, গ্যামালিয়ান ইনস্টিটিউটের কথাও শুনিনি, আমরা ভারত বায়োটেকের কথা শুনি নাই, আমরা ফাইজারের যে সহযোগী প্রতিষ্ঠান বায়োএনটেক, তাদের নাম কিন্তু কখনো শুনি নেই। তো এরা আসলে সবাই চেষ্টা করছিল, যেমন মডার্না, বায়োএনটেক, এরা বায়োলজিক্যাল ড্রাগ ডিসকভারি কোম্পানি, এরা নতুন ধরনের টেকনোলজি নিয়ে কাজ করছিল এবং তাদের কোনো অ্যাপ্রুভ প্রোডাক্ট কিন্তু ছিল না আনটিল মডার্নার ভ্যাকসিন ক্যান্ডিডেট অ্যাপ্রুভাল পেল। তার আগে তাদের কোনো অ্যাপ্রুভ ড্রাগ বাজারে ছিল না। একইভাবে বায়োএনটেকেরও তাই। টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্টটা এখন এসছে, যে নিউক্লিক অ্যাসিড বেসড ভ্যাকসিন যেটা দ্রুততম সময় তৈরি করা পসিবল, সেটার জন্য আসলে একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, যে আসলে সেই ক্যাপাসিটিটা আছে কিনা। তো আমরা যেটা করেছিলাম, আমরা যেহেতু বায়োলজিক্যাল ড্রাগ ডিসকভারির জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করেছিলাম, সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমাদের নিউক্লিক অ্যাসিড বেস একটা ভ্যাকসিন তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দরকার মোটামুটি সবকিছুই আমাদের ছিল। সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারে কোনো ধরনের ইনভেস্টমেন্ট না করে আমরা এটা করতে পেরেছি। তো আমাদের কাছে আসলে এটা খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল এমন না। আমরা অন্যান্য যে বায়োলজিক্যাল ড্রাগ গুলো তৈরি করি, সেটা বায়োসিমিলারই হোক বা নোভেল কোনো একটা বায়োলজিক্স অথবা মনোক্লোনাল অ্যান্টিবডি হোক, আমাদের যে টিম ছিল তাদের কাছে এই ব্যাপারটা নতুন ছিল না। আর এখন যেটা হয়েছে, এখন আসলে নলেজ খুবই অ্যাভেলেবল ওয়ার্ল্ড ওয়াইড, যে যেখানে যা করছে সেটা কিন্তু আমরা ইন্টারনেটে পাচ্ছি। সো আমার যদি ক্যাপাসিটি থাকে, আমার যদি সেই এক্সপার্টাইজটা থাকে, এই নলেজ ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজে যে কোনো কিছু করতে পারি। আর আমরা যেহেতু পেটেন্টের আওতার বাইরে আছি, আজকে যে প্রোডাক্টটা নর্থ আমেরিকায় অ্যাপ্রুভাল হচ্ছে, আমরা সেই একই প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করতে পারি এবং সেই প্রোডাক্টটা আমরা দেশে তৈরি করতে পারি। তো যে টেকনোলজিটা আমরা ব্যবহার করেছি, এই টেকনোলজিটা কিন্তু নতুন না। মডার্নাও সিমিলার বা একই টেকনোলজি ব্যবহার করেছে। তার সাথে আমাদের স্বকীয়তাটা হলো, আমরা প্রোটিন এক্সপ্রেশনে কিছু নিজস্ব স্বকীয়তা ব্যবহার করেছি, যেটা আমরা বায়োলজিক্যাল ড্রাগের তৈরিতে ব্যবহার করি। আদারওয়াইজ একটা ভ্যাকসিনের যে টার্গেট, এই টার্গেট গুলো ওয়েল এস্টাবলিশড এবং যে ডেলিভারি মেকানিজম, যে মাধ্যমে এটা ডেলিভারি দেয়া হচ্ছে, এই সবকিছুই কিন্তু আসলে এখন ওয়ার্ল্ড ওয়াইড খুবই পরিচিত এবং সেই শ্যাডো অবলম্বন করেই আমরা কিন্তু আমাদের দেশের জন্য সুইটেবল একটা ভ্যাকসিন তৈরি করেছি। তো আমার মনে হয় না যে আমাদের যে অভিজ্ঞতা ছিল এবং যে ইনফ্রাস্ট্রাকচার বা সেটআপ ছিল, সেই সেটআপ থেকে এটা খুব বেশি উচ্চাভিলাষী চিন্তা এরকম কখনো আসলে মনে হয় নাই। বরং আমরা এটা খুব আগ্রহের সাথে চ্যালেঞ্জটা নিয়েছি এবং সাকসেসফুলি আমরা খুব অল্প সময়ে 3টা ডিফারেন্ট ক্যান্ডিডেট তৈরি করতে পেরেছি। ধন্যবাদ। কোভিড ভ্যাকসিন ডেভেলপমেন্টের চ্যালেঞ্জ গুলো কি কি ছিল? প্রথম আসলে গ্লোব বায়োটেকের চ্যালেঞ্জ গুলা যদি আমি বলি, চ্যালেঞ্জ ছিল যে ভ্যাকসিন প্রজেক্টের সাথে আমাদের টিমের ওইভাবে পরিচিতি ছিল না। সুবিধা যেটা ছিল যে এই যে ভাইরাসটা COVID-19 এর জন্য রেসপন্সিবল, সেই ভাইরাসটার ব্যাপারে আসলে প্রচুর ডেটা বা রিসার্চ আগে থেকে হয়েছিল। সো ব্যাকগ্রাউন্ডটা রেডি ছিল। আপনি দেখবেন যে 2019-এর ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে যখন আসলে এটা প্যান্ডেমিক হয়, কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু ইমিডিয়েটলি তাদের ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়। সেটার প্রধান কারণ ছিল তাদের এই ব্যাপারে আগে থেকেই রিসার্চ করা ছিল এবং টার্গেট গুলো রেডি করা ছিল। যেমন অক্সফোর্ডের কথা যদি বলি বা মডার্নার কথা যদি বলি, তারা খুব ইনিশিয়ালি কিন্তু একটা রেসপন্স করতে পেরেছে এবং আমার যেটা মনে হয়, যতটুকু আমি দেখেছি তাদের মডার্নার পাবলিশ ডেটাতে, তারা 1 মাসেরও কম সময়ে তারা তাদের টার্গেটটি ডেভেলপ করে তারা 14 দিনের মাউসের এনিম্যাল স্টাডির ডেটা নিয়ে, টক্সিসিটি ডেটা নিয়ে তারা হিউম্যান ট্রায়ালের অ্যাপ্লাই করে
এবং 7 দিনের মধ্যে তারা অ্যাপ্রুভাল পেয়ে, এফডিএ এর অ্যাপ্রুভাল পেয়ে তারা হিউম্যান ট্রায়াল শুরু করতে পারে। এই যে ব্যাপারটা যে আসলে এত দ্রুত তারা একটা ইফেক্টিভ ভ্যাকসিন নিয়ে আসতে পারবে সেটা তারা বুঝতে পেরেছে আসলে, কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর রিসার্চের ডেটা অ্যাভেলেবেল ছিল। তো গ্লোব বায়োটেকের জন্য যেটা চ্যালেঞ্জ ছিল যে একটা ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি, সেটার জন্য কিছু র ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট দরকার আমাদের, যে র ম্যাটেরিয়াল গুলো বাংলাদেশ থেকে প্রকিউর করাটা ডিফিকাল্ট। এই চ্যানেলটা বাংলাদেশে এস্টাবলিশ না, এই কোল্ড চেনের আইটেম গুলো বাংলাদেশে আনাটা চ্যালেঞ্জিং, এবং এটা ডিউটি স্ট্রাকচার অনেক হাই, যেটা কাস্টমস থেকে ক্লিয়ার করে আমাদের ফ্যাসিলিটি পর্যন্ত আনা, এই গ্যাপ অ্যানালাইসিস করে নতুন জিনিসগুলো আমাদের ফ্যাসিলিটি পর্যন্ত আনাটা একটা চ্যালেঞ্জ ছিল। যেহেতু বাংলাদেশে এই ধরনের কাজ একেবারেই নতুন, এই টেকনোলজিটাও নতুন, বিশ্বব্যাপী প্রত্যেকটা মানুষই আসলে এই টেকনোলজির ব্যাপারে নতুন নতুন ইনফরমেশন প্রতিদিনই জানছে, আর বাংলাদেশে এই ধরনের কাজ প্রথমবারের মতো হচ্ছে, সেজন্য প্রত্যেকটা স্টেপে কিছু প্রতিবন্ধকতা আসছে, যেগুলো স্টেপ ওয়াইজ ওভারকাম করেই আমাদেরকে সামনে এগোতে হচ্ছে। এছাড়া আসলে ভ্যাকসিন ডেভেলপমেন্টে আমরা তেমন চ্যালেঞ্জ ফেস করিনি, নলেজ খুবই অ্যাভেলেবল এবং সেগুলো খুব সহজে ব্যবহার করেই আমরাও অল্প সময়ের মধ্যে আমাদের ক্যান্ডিডেটটা সিলেকশন করে তৈরি করতে পেরেছি। ধন্যবাদ। উন্নত বিশ্বে বা পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত কোম্পানিগুলো ভ্যাকসিন ডেভেলপ করেছে তাদের প্রায় সবাইকেই পৃথিবীর বিভিন্ন বিখ্যাত রেগুলেটরি প্রতিষ্ঠানের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয়েছে ফার্দার ট্রায়ালের জন্য, যেমন আপনি বলছিলেন আমেরিকার এফডিএ এর কথা। বাংলাদেশে কি আসলে এ ধরনের রেগুলেটরি প্রতিষ্ঠান বা কাঠামো রয়েছে ভ্যাকসিন ডেভেলপমেন্ট অথবা ভ্যাকসিন ট্রায়ালের জন্য? প্রথমে যেটা বলতে হয় যে আমরা আসলে রেগুলেটরি অথরিটি বলতে যদি শুধু এফডিএ বা ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলি সেটা না, রেগুলেটরি অথরিটি হলো প্রত্যেকটা দেশের জন্য ডিফারেন্ট। তো বাংলাদেশ থেকে যখন একটা নতুন ড্রাগ ডেভেলপ হবে, সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু প্রথমে লোকাল যে রেগুলেটরি অথরিটি আছে তার অ্যাপ্রুভাল নিতে হবে। পরবর্তীতে কখনো যদি আমি সেটা আমেরিকায় এক্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে এফডিএ এর অ্যাপ্রুভাল লাগবে। অথবা আমি যদি বিশ্বব্যাপী আমার ওষুধটা এক্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রে হয়তোবা সেটা যদি ভ্যাকসিন হয় তাহলে ডাব্লিউএইচও এর অ্যাপ্রুভাল হয়তোবা দরকার হবে। কিন্তু প্রথম যে ব্যাপারটা জানতে হবে বা বুঝতে হবে আমাদের, যে আমরা বাংলাদেশে যদি একটা ড্রাগ ডেভেলপ করি, সেটা সর্বপ্রথম আমাদের যে লোকাল রেগুলেটরি অথরিটি ডিজিডিএ আমরা বলি, ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের অ্যাপ্রুভাল আমাদের লাগবে। এখন আসছে যে বাংলাদেশের ডিজিডিএ তাহলে সেই সক্ষমতাটা আছে কি না। তো আমি যেটা মনে করি, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আসলে অনেক এস্টাবলিশড এবং বাংলাদেশ থেকে বিশ্বের অনেক দেশে ওষুধ রপ্তানি হচ্ছে, সেটা আমেরিকাতেও হচ্ছে। তো সেক্ষেত্রে স্মল মলিকিউলের যে রেগুলেশন, এই রেগুলেশনের সাথে বাংলাদেশের রেগুলেটরি অথরিটি খুব বেশি পরিচিত, কিন্তু বায়োলজিক্যাল ড্রাগের রেগুলেশনটা একটু ডিফারেন্ট এবং অপেক্ষাকৃত সারা পৃথিবীতেই ব্যাপারটা নতুন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আসলে এই বায়োলজিক্যাল ড্রাগের রেগুলেশন গুলো এস্টাবলিশড হয়েছে, খুব বেশি দিন হয়নি। ইন্ডিয়াতে কয়েকটা কোম্পানি আছে যারা এখন বায়োলজিক্যাল ড্রাগ এফডিএ এর অ্যাপ্রুভাল নিয়ে তারা রপ্তানি করছে, এরকম আছে। তো আমাদের দেশ থেকে আমি বলেছি ইনসেপ্টা বায়োটেক বায়োফার্মাসিউটিক্যালে যাত্রাটা শুরু করে বাংলাদেশে, এবং তাদের দুটো বায়োলজিক্যাল প্রোডাক্ট আমাদের লোকাল রেগুলেটরি অ্যাপ্রুভাল পেয়েছে। তো আমি যেটা মনে করি, আমাদের লোকাল রেগুলেটরি অথরিটি এই ব্যাপারে জানে, এবং যেখানে আমাদের নিজেদের রেগুলেশন নাই সেখানে তারা কিন্তু ডাব্লিউএইচও বা আইসিএইচ গাইডলাইন ফলো করে। তো গাইডলাইন আসলে পৃথিবীর সব দেশের জন্য একই, কিন্তু রেগুলেটরি অথরিটিটা ডিফারেন্ট। কিন্তু গাইডলাইন যেহেতু এক, সেই গাইডলাইনটা সবার জন্যই সমানভাবে অ্যাপ্লিকেবল, এবং বাংলাদেশের রেগুলেটরি অথরিটি হিসেবে ডিজিডিএও সেই গাইডলাইনই ফলো করে। তো সেক্ষেত্রে উন্নত বিশ্বের একটা কোম্পানির চেয়ে আমাদের দেশে আমরা যারা বায়োলজিক্যাল ড্রাগ তৈরি করছি তাদের একই গাইডলাইনে কাজ করতে হচ্ছে, এবং সেই গাইডলাইন গুলোই কিন্তু মিট করতে হচ্ছে সবাইকে। তো সেক্ষেত্রে আসলে সক্ষমতার ব্যাপারে শর্টকামিংসটা শুধুমাত্র ব্যাপারগুলো নতুন, কিন্তু যেহেতু এস্টাবলিশ গাইডলাইন আছে, আমার মনে হয় না যে একটা রেগুলেটরি অথরিটির পক্ষে, যাদের আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এত বিশাল অভিজ্ঞতা, তাদের জন্য এটা কোনো ডিফিকাল্ট ব্যাপার আমার কাছে মনে হয় না। ধন্যবাদ। যে কোনো ভ্যাকসিন ট্রায়ালের প্রথম স্তরে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়, যেটা অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর দেহে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালটা চালানো হয়। গ্লোব বায়োটেকের প্রি ক্লিনিক্যাল ট্রায়ালটা কেমন ছিল? আমরা আসলে প্রথমে যখন 3টা ক্যান্ডিডেট ডেভেলপ করি, আমাদের একটা প্রুফ অফ কনসেপ্টের দরকার ছিল যে আসলে ক্যান্ডিডেট গুলো কাজ করছে কিনা। তো তখন আমরা যেটা চিন্তা করি যে আসলে আমাদের এই ভ্যাকসিন ক্যান্ডিডেট গুলো প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করছে কিনা সেটা আমরা দেখতে চাই, এবং টাইটারটা কিরকম হচ্ছে। তো সেটার জন্য ইনিশিয়ালি আমরা র্যাবিট মডেল চুজ করি, যেখানে আমরা একটু বেশি পরিমাণে অ্যান্টিবডি পাবো এবং সেটা টাইটার মেজারমেন্ট করতে পারবো। তো একদম শুরুতে আমরা একটা প্রুফ অফ কনসেপ্টের জন্য 5টা র্যাবিটে অ্যান্টিবডি টাইটারটা দেখি। তো পরবর্তীতে যেটা হয় যে আমাদের একটা, অবশ্যই আপনি যেটা বললেন যে হিউম্যান ট্রায়ালে বা ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়ার আগে একটা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল
করতে হয়, যেটার মেইন উদ্দেশ্য হলো যে আমরা যে ভ্যাকসিনটি ডেভেলপ করলাম তার সেফটি এবং এফিকেসি পরীক্ষা করা। তো আমাদের গ্লোব বায়োটেক লিমিটেডের নিজস্ব এনিমেল ফ্যাসিলিটি আছে, যেখানে আমরা মাউস, র্যাট এবং র্যাবিট মডেল নিয়ে কাজ করি। তো আমরা তখন যেটা দেখলাম যে আসলে SARS-CoV-2 এটা একটা হিউম্যান ভাইরাস। তো এটার জন্য সুইটেবল এনিম্যাল মডেল কিন্তু ডিফিকাল্ট। এনিম্যাল মডেলে যেহেতু আমরা সেফটিটা দেখবো, সেক্ষেত্রে এটা যে কোনো এনিম্যাল মডেল হলেই হয়, কিন্তু এফিকেসির জন্য এমন একটা এনিম্যাল মডেল চুজ করা প্রয়োজন যেখানে আমার এজেন্টটা, ইনফেকশাস এজেন্টটা সুইটেবল প্যাথোলজিক্যাল সিমটম দিবে বা ডিজিজটা তৈরি করবে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু হায়ার এনিম্যাল মডেল বা প্রাইমেট ব্যবহারের সুযোগটা ছিল না, আমরা চিন্তা করেছি যে মাউস মডেলের ব্যাপারটা কিভাবে করা যায়। তো মাউস মডেলে SARS-CoV-2 এর এফিকেসি, একটা ইফেক্টিভ ভ্যাকসিনের এফিকেসি দেখার যে চ্যালেঞ্জটা ছিল, যে মাউসের যে ACE2 রিসেপ্টর, আমরা জানি যে SARS-CoV-2 ভাইরাস সে তার স্পাইকের সাথে ACE2 রিসেপ্টরে একটা বাইন্ডিং করে এবং সেভাবে সে সেলের ভিতরে ঢুকে ইনফেকশন করে এবং ডিজিজ প্রোগ্রেশন হয় বা প্যাথোলজিক্যাল সিমটম দেখা যায়। তো মাউস মডেলে যেটা হয়, মাউসের যে ACE2 রিসেপ্টর সেটা কিন্তু আমাদের SARS-CoV-2 এর স্পাইকের সাথে ইফেক্টিভলি বাইন্ডিং করে না। কিন্তু আমরা কিছু পাবলিকেশন পেয়েছিলাম যেখানে এই স্পাইকের স্পেসিফিক পজিশনে মিউটেশন করে সেটা মাউসের ACE2 রিসেপ্টরের সাথে বাইন্ডিং করানো পসিবল হয় এবং সেটা মাইল্ড প্যাথোলজিক্যাল সিমটমও মাউসে দেখায়। তো সেই রেফারেন্স থেকে আমরা যেটা করেছি, আমরা মাউস মডেল চয়েস করেছি। তো মাউস মডেলে আমাদের টার্গেট ছিল যে মেইনলি আমরা সেফটিটা দেখব, সেফটির মধ্যে আমরা টক্সিসিটি দেখব এবং কোনো ইমিউনোজেনিসিটি হয় কিনা সেটা দেখব, বা ভ্যাকসিন অ্যাসিস্টেড কোনো রেসপিরেটরি ডিজিজ দেখা যায় কিনা সেটা দেখব। আর এফিকেসির ক্ষেত্রে আমরা দেখব যে অ্যান্টিবডি টাইটারটা হচ্ছে কিনা, সেখানে হিউমারাল রেসপন্সটা কেমন হচ্ছে এবং সেলুলার রেসপন্সটা কেমন হচ্ছে। তো এই টার্গেটগুলো নিয়ে আমরা টোটালি আমাদের প্রিক্লিনিক্যাল ট্রায়ালটা ডিজাইন করি। এবং আমাদের যেহেতু লাইভ ভাইরাস কালচারের সুবিধাটা ছিল না, আমরা চ্যালেঞ্জ স্টাডির জন্য সিউডো ভাইরাস দিয়ে কাজটা করি, যেটাও আসলে ওয়েল এস্টাবলিশড, এবং সিউডো ভাইরাস দিয়ে নিউট্রালাইজেশনও করি। তো এই সিউডো ভাইরাসটা মাউসের জন্য কম্পেটিবল করার জন্য আমরা সিউডো ভাইরাসের স্পাইকে স্পেসিফিক পজিশনে মিউটেশন করি, যেটা মাউসে মাইল্ড থেকে মডারেট প্যাথোলজিক্যাল সিমটম দেখাবে। তো আমরা যেটা মনে করি যে দুটো অবজেক্টিভ নিয়ে আমরা এনিম্যাল ট্রায়ালটা করতে হয়, যে সেফটি এবং এফিকেসি দেখা হয়, যেটা পরবর্তী পর্যায়ে ফেজ 1 এ যাওয়ার জন্য রেগুলেটরি অথরিটির অ্যাপ্রুভাল পেতে সাহায্য করে। সেই জিনিসটা আমরা মাউস মডেলে সাকসেসফুলি করতে পেরেছি এবং আমরা আসলে কোনো ধরনের টক্সিসিটি দেখিনি। এবং যে অ্যান্টিবডি আমরা রেসপন্স পেয়েছি সেটাও আমরা দেখেছি যে আমাদের একটা সিঙ্গেল ডোজে মডার্নার ডাবল ডোজের যে অ্যান্টিবডি রেসপন্স, আমি মডার্নার কথা বলছি কারণ ওদের সাথে আমাদের টেকনোলজিটা সিমিলার, সেজন্য আমি মডার্নার কথা বলছি। তাদের দুটো ডোজের যে অ্যান্টিবডি রেসপন্স, সেখান থেকে আমাদের একটা সিঙ্গেল ডোজেই আমরা কিন্তু বেটার অ্যান্টিবডি রেসপন্স পেয়েছি। এবং যে সেলুলার ইমিউন রেসপন্সও আমরা পেয়েছি 91 দিন পরেও, সেকেন্ড ডোজ দেওয়ার 91 দিন পরেও আমরা সেলুলার ইমিউনিটি রেসপন্স আমরা ভালো পেয়েছি। ধন্যবাদ। গ্লোব বায়োটেকের ভ্যাকসিনটা আসলে কি ধরনের ভ্যাকসিন? গ্লোব বায়োটেক আসলে যেহেতু বায়োলজিক্যাল ড্রাগ ডিসকভারি কোম্পানি, আমাদের সক্ষমতাটা নিউক্লিক অ্যাসিড বেসড ভ্যাকসিন অথবা ভাইরাস ভেক্টর বেসড ভ্যাকসিনের দিকে বেশি। আমরা যদি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের দিকে চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু সেটআপটা ডিফারেন্ট, ক্যাপাসিটি ডিফারেন্ট দরকার। তো মডার্না এবং ফাইজার তারা এমআরএনএ বেসড ভ্যাকসিন নিয়ে কাজ করছে, কিন্তু তাদের টেকনোলজিও একটু ডিফারেন্ট। মডার্না যেমন ন্যাচারাল এমআরএনএ ব্যবহার করছে, ফাইজার আবার ন্যাচারাল এমআরএনএ স্পাইকের এমআরএনএর সাথে তারা কিছু ভাইরাল এমআরএনএ অ্যাড করছে, যেটাকে সেলফ রেপ্লিকেটিং এমআরএনএ ওরা বলছে। এর পাশাপাশি অক্সফোর্ড বা গ্যামালিয়া যেটা করছে বা জনসন এন্ড জনসন যেটা করছে, তারা ভাইরাল ভেক্টর ব্যবহার করছে। এই টাইপের টেকনোলজি আরেকটা অ্যাভেলেবল আছে, যেটা হলো ডিএনএ বেসড ভ্যাকসিন, যেটা ব্যবহার করছে ইনোভায়ো চায়নার। তো আমরা প্রথমে যখন প্রজেক্টটা হাতে নেই, আমরা কিন্তু এত ডিটেইল নলেজ আমাদের ছিল না যে আসলে কোনটা সাকসেসফুলি আমরা একেবারে কমার্শিয়াল স্কেল পর্যন্ত নিয়ে আসতে পারবো বা একটা ইফেক্টিভ রেসপন্স দিবে, এরকম আমরা তখন বুঝতে পারিনি। আমরা 3টা ডিফারেন্ট ক্যান্ডিডেট নিয়ে কাজ শুরু করেছিলাম। তো এই 3টা ডিফারেন্ট ক্যান্ডিডেটের টার্গেট কিন্তু সেম, স্পাইকের যে অংশটুকু সেটারই মডিফিকেশন ব্যবহার করা হয়েছে 3টা ক্যান্ডিডেটের জন্য। কিন্তু 3টা ডিফারেন্ট ক্যান্ডিডেট বলছি এই জন্য যে একটা ছিল এমআরএনএ বেসড ডেলিভারি, একটা হলো অ্যাডিনোভাইরাস টাইপ 5 বেসড ডেলিভারি, আর একটা হলো ডিএনএ বেসড ডেলিভারি, যে সরাসরি আমরা প্লাজমিডটাকে ডেলিভারি দিব। তো এই 3টা ডিফারেন্ট ভ্যাকসিন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, যেটার 3টাই যেহেতু টার্গেট স্পাইক, সো তাদের অ্যান্টিবডি রেসপন্স ছিল। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই যে আসলে আমরা তখন চিন্তা করি যে কোন ক্যান্ডিডেটটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তো যখন ডিএনএ ভ্যাকসিন যেটা ছিল আমাদের ক্যান্ডিডেট, সেটা নিয়ে চিন্তা করি, তো সেখানে আমরা কিছু প্রবলেম দেখতে পাই যে ডিএনএ বেসড যে ভ্যাকসিন সেটা ডেলিভারিটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে আমার
সেলের ভেতরে ঢুকতে হবে, সেলের ভিতরে দুটা মেমব্রেন কিন্তু ক্রস করতে হবে, একটা হলো প্লাজমা মেমব্রেনকেও আমার ক্রস করতে হবে এবং নিউক্লিয়ার মেমব্রেনকেও আমার ক্রস করতে হবে। আমার ডিএনএটা নিউক্লিয়াসের ভেতরে যাবে, সেখান থেকে এমআরএনএ তৈরি হবে সাইটোপ্লাজমে এবং তারপরে সেটা প্রোটিন এক্সপ্রেশন হয়ে সেলের বাইরে অ্যান্টিজেন আকারে আসবে। তো এই ডেলিভারিটা একটু চ্যালেঞ্জিং ছিল, যেখানে সবাই হয়তোবা স্পেসিফিক কিছু ডিভাইস ব্যবহার করে যেগুলো তাদের নিজেদের তৈরিকৃত ইনভিভো ইলেকট্রোপোরেশন ব্যবহার করে। আরেকটা যেটা প্রবলেম ছিল ডিএনএ বেসড ভ্যাকসিনে, সেটা হলো যেহেতু এটা নিউক্লিয়াসে যাচ্ছে, সো জেনোমে ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা একদম বাদ দেওয়া যাবে না। এবং এতে যেটা হবে যে লম্বা সময় আমার একটা ফরেন জেনেটিক পার্ট আমার জেনোমে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকবে, তো সেটা একটা রিস্ক ছিল। আর ভাইরাস ভেক্টরের যে ক্যান্ডিডেটটা ছিল, সেখানে আমরা দেখলাম যে আমরা অ্যাডিনোভাইরাস টাইপ 5 আমাদের যেটা অ্যাভেলেবেল ছিল। আসলে ভাইরাস ভেক্টর বাইরে থেকে আনাটাও চ্যালেঞ্জিং, এটা দিতে চায় না অনেকে। তারপরে আমরা যেটা আনতে পেরেছি অ্যাডিনোভাইরাস টাইপ 5, সেটা দিয়ে আমরা একটা ক্যান্ডিডেট ডেভেলপ করেছিলাম। তো এক্ষেত্রে আমরা যেটা চিন্তা করেছি যে যেহেতু এটা হিউম্যান অ্যাডিনোভাইরাস টাইপ 5, যেটা রেপ্লিকেশন ডেফিসিয়েন্ট ইঞ্জিনিয়ারিং করে করা হয়েছে, এটাতে যে চ্যালেঞ্জটা ছিল যে আমরা জানি না যে আমাদের পপুলেশনে আসলে এই ভাইরাসটার ইমিউনিটি কেমন। একইভাবে অক্সফোর্ডের ভ্যাকসিনটাও যখন আমরা আমাদের পপুলেশনে ব্যবহার করব, যদিও এটা সিমিয়ান অ্যাডিনোভাইরাস, আমরা কিন্তু জানি না যে এই ভাইরাসের এগেনস্টে আমাদের ইমিউনিটি কেমন। সো আমি ভাইরাস বেসড একটা ভ্যাকসিন যখন ডেলিভারি দিব, আমাকে কিন্তু সুনির্দিষ্টভাবে জানতে হবে যে এই ভাইরাসটা আমার বডিতে ইনফেকশন করবে নাকি আমার বডির ইমিউন সিস্টেম তাকে ইনফেকশন করার আগেই নিউট্রালাইজ করে দিবে। যদি ইনফেকশন না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভাইরাসটা সেলের ভিতরে যাবে না এবং সে তার জেনেটিক ম্যাটেরিয়াল ডেলিভারি করতে পারবে না, যেটাতে স্পাইকের অ্যান্টিজেনটা এক্সপ্রেশন হওয়া কমে যাবে। এবং এই একই কারণে আপনি দেখবেন যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, তাদের ইফিসিয়েন্সি কিন্তু এত ভালো না। কোথাও কোনো একটা কোহর্টে দেখা যাচ্ছে যে 62% ইফিসিয়েন্সি পাওয়া যাচ্ছে, বা কোথাও আরেকটু বেশি 72%। এটা এই দুইটা কারণে আসলে ডিএনএ বেসড ভ্যাকসিন বা ভাইরাস ভেক্টর বেসড যে ভ্যাকসিন, এই দুটোকে আমরা প্রিক্লিনিক্যাল পর্যন্ত স্টপ করি। প্রিক্লিনিক্যালের ডাটা পর্যন্ত আমাদের কাছে আছে, কিন্তু এটাকে আমরা হিউম্যান ট্রায়ালের জন্য নিতে চাই না। বরং এমআরএনএ যে ভ্যাকসিনটা আমাদের আছে, সেটাকে আমরা সেফ মনে করেছি, কারণ সেটার ডেলিভারিটা আমাদের নিজস্ব ডেলিভারি মেকানিজম, ন্যানো পার্টিকেল দিয়ে, লিপিড ন্যানো পার্টিকেল দিয়ে আমরা ডেলিভারি করছি। এটা যেহেতু নিউক্লিয়াসের ভেতরে যাচ্ছে না, সাইটোপ্লাজমে এমআরএনএটা যাচ্ছে, ন্যাচারাল এমআরএনএ ব্যবহার হয়েছে, যেখানে আর কোনো এক্সট্রা ভাইরাল এমআরএনএ নাই, শুধুমাত্র SARS-CoV-2 এর স্পাইকের এমআরএনএ টুকু ডেলিভারি হচ্ছে এবং নির্দিষ্ট সময় পরে সেটা নিজেই সেলে নষ্ট হয়ে যাচ্ছে এবং তার আগে যে অ্যান্টিজেনটা, স্পাইকের অ্যান্টিজেনটা এক্সপ্রেস করছে, সেটা সাফিসিয়েন্ট ইমিউনিটি দিচ্ছে। তো এই কারণগুলো থেকে আসলে 3টা ভ্যাকসিন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, কিন্তু বর্তমানে আমরা এমআরএনএ যে বেস যে ভ্যাকসিনটা, সেটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছি। ধন্যবাদ। আপনাদের প্রি ক্লিনিক্যাল ট্রায়াল এই যে ডেটা আপনারা সেপ্টেম্বর 30, 2020 সালে কোল্ড স্প্রিং হার্বাল ল্যাবরেটরির প্রি প্রিন্টেড সার্ভার বায়ো আর্কাইভ প্রকাশ করেছেন। এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে যে এটা কোনো থার্ড পার্টি বা পিয়ার রিভিউড কোনো জার্নাল না। তাহলে আপনাদের এই তথ্য কোনো থার্ড পার্টি দ্বারা বা পিয়ার রিভিউ দ্বারা ভেরিফাই করার মতো কি কোনো প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের এই ডেটা গিয়েছে? এখানে একটা ব্যাপার কি, এই যে বায়ো আর্কাইভ বা মেড আর্কাইভ, এই ধরনের প্রিপ্রিন্ট পোর্টাল গুলোর ব্যাপারে আমরা কিন্তু জানতে পেরেছি যখন এই SARS-CoV-2 পৃথিবীতে আবির্ভূত হয়েছে। এর আগে আসলে এই ধরনের প্রিপ্রিন্ট জার্নাল গুলো বা আর্কাইভ গুলোর ব্যাপারে আমরা ওইভাবে জানতাম না। আমি একজন সায়েন্টিস্ট হিসেবে যেটা মনে করি, এই ধরনের আর্কাইভ গুলোর প্রয়োজনীয়তাটা কোথায়। অনেক সময় আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে আমি একটা ব্যাপারে কাজ করছি, আমার যে টেকনোলজিক্যাল অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটিতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু অন্য আরেকটা ভালো ল্যাব যাদের আরো ভালো ফ্যাসিলিটি আছে, তারা একই কাজ দ্রুততম সময়ে করে আগে পাবলিকেশন করে ফেলেছে। তো এই ব্যাপারটা কিন্তু সায়েন্টিফিক ওয়ার্ল্ডে খুবই কমন একটা ব্যাপার। তো বায়ো আর্কাইভ বা মেড আর্কাইভ, এই ধরনের প্রিপ্রিন্ট পোর্টাল যেগুলো আছে, এই পোর্টাল গুলো সায়েন্টিস্টদেরকে অ্যাটলিস্ট এইটুকু কনফিডেন্স দিয়েছে যে না, আমি যে কাজটা করেছি সেটা ইমিডিয়েটলি আমি একটা প্রিপ্রিন্ট সার্ভারে পাবলিশ করতে পারি, যেটা সায়েন্টিস্টরা সারা পৃথিবী থেকে দেখতে পায়, সেটাকে রেফার করতে পারে, সাইটেশন করতে পারে, এবং সেই ব্যাপারে যদি কোনো কমেন্ট, কোনো ড্রব্যাকস, কোনো ফাইন্ডিংস থাকে, সেটা তারা সেখানে কমেন্ট করে জানাতে পারে। তো এখানে দুইটা ব্যাপার হয়, যেটা হলো যে আমি যে কাজটা করেছি সেটা ক্লেম করার জন্য ইমিডিয়েটলি সায়েন্টিফিক ওয়ার্ল্ডে নোটিফিকেশন যায় যে না, এই গ্রুপটা অলরেডি এই কাজটা করে ফেলেছে এবং তারা একটা প্রিপ্রিন্ট জার্নালে পাবলিশ করেছে, একটা প্রুফ থাকলো যে তারা এই কাজটা করেছে। দ্বিতীয়ত আরেকটা যেটা হয় যে ইনিশিয়াল রিভিউ এর প্রসেস গুলো এখান থেকে চলে আসে, সেক্ষেত্রে রিলেভেন্ট ফিল্ডে যারা কাজ করছে তারা এই ব্যাপারটা নোটিফাইড হয় এবং সেখানে তাদের যদি কোনো অবজারভেশন থাকে সেটা তারা জানাতে পারে। তো আমরা যেটা চিন্তা করেছি, আমরা যেহেতু D614 মিউটেশনটাকে টার্গেট করে আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেট ডেভেলপ করেছি, এটা আমরাই প্রথম করেছিলাম
এবং আমরা তখন বুঝতে পেরেছিলাম যে এই মিউটেন্টটা প্রিভ্যালেন্ট হতে যাচ্ছে। ইমিডিয়েটলি আমরা যতটুকু ডাটা পেয়েছিলাম সেই ডাটাগুলো পাবলিশ করাটা সায়েন্টিফিক কমিউনিটিতে প্রয়োজনীয় ছিল, যে কারণে আমরা ইমিডিয়েটলি বায়ো আর্কাইভে সেটা পাবলিশ করি, যেটা পিয়ার রিভিউড কোনো জার্নাল না, কিন্তু এটা একটা ওপেন প্রিপ্রিন্ট পোর্টাল যেখানে আমাদের ডাটাগুলো ওয়ার্ল্ড ওয়াইড সায়েন্টিস্টের কাছে অ্যাভেলেবেল এবং সেখানে তারা তাদের কমেন্ট জানাতে পারে। তো অবভিয়াসলি এটা একটা পিয়ার রিভিউড জার্নালে পাবলিকেশনের প্রসেসে আছে, যেটা প্রিপ্রিন্ট জার্নালে পাবলিকেশনের চেয়ে একটু ডিফারেন্ট। আমি যখন একটা পিয়ার রিভিউড জার্নালে পাবলিশ করব সেটা একটা লম্বা প্রসিডিওরের মধ্যে দিয়ে যায় এবং সেখানে কিন্তু স্টোরিটা ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে হয়। আমরা যদি এখন বর্তমানে SARS-CoV-2 এর এগেইনস্টে যত ভ্যাকসিন আছে আমরা দেখতে পাই যে প্রত্যেকেই প্রাথমিক পর্যায়ে তারা বায়ো আর্কাইভেই প্রকাশ করেছে অথবা মেড আর্কাইভে প্রকাশ করেছে, যেটা পরবর্তীতে সময় ও সুযোগ মতো তারা পিয়ার রিভিউ জার্নালে পাবলিশ করেছে। এবং এখন যে 67 বা 70 ভ্যাকসিন হিউম্যান ট্রায়ালে আছে তাদের মধ্যে মোর দেন 25 ম্যানুফ্যাকচারার এখন পর্যন্ত কোথাও কোনো পাবলিকেশন করেনি, এই রেফারেন্সও আছে। তো তারপরে আমরা যেহেতু বাংলাদেশ থেকে প্রথমবারের মতো একটা কাজ করছিলাম, আমরা চেয়েছিলাম যে আমরা যতটুকু কাজ করেছি সেটা সায়েন্টিফিক কমিউনিটি জানুক, তাদের যদি কোনো অবজারভেশন থাকে সেগুলো আমরা জানবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের ক্যান্ডিডেটকে ডেভেলপ করতে পারবো। তো সেই উদ্দেশ্যেই প্রিপ্রিন্ট জার্নালে এটা পাবলিকেশন করা হয়, যেটা বর্তমানে পিয়ার রিভিউড জার্নালে পাবলিশ করার পাইপলাইনে আছে। ধন্যবাদ। বাংলাদেশে ভ্যাকসিন ডেভেলপমেন্টের ম্যানুফ্যাকচারিং প্রসেসের কোয়ালিটি সেফটি এটা দেখার মতো দেশি রেগুলেটরি অথরিটির সক্ষমতাটা কতটুকু এবং গ্লোব বায়োটেক সে বিষয়ে কতটুকু নিশ্চয়তা কথা ভাবছে? আমি আসলে আগে যেটা বলেছিলাম যে বাংলাদেশের লোকাল যে রেগুলেটরি অথরিটি DGDA তারা কিন্তু বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রিতে যত প্রোডাক্ট ফর্মুলেশন হচ্ছে, ফিনিশ প্রোডাক্ট হিসেবে বাজারে আসছে এবং বিশ্বের উন্নত দেশগুলোতে রপ্তানি হচ্ছে সেই রেগুলেশন গুলো তারা জানে এবং এই রেগুলেশন গুলো নর্থ আমেরিকার একটা কোম্পানির জন্য যেমন বাংলাদেশের যে কোনো কোম্পানির জন্য একই রকম, এখানে কোনো ধরনের কোনো ব্যতিক্রমের সুযোগ নাই। তো প্রত্যেকটা ফার্মা ইন্ডাস্ট্রি এস্টাবলিশড রেগুলেশন অনুযায়ী তারা তাদের প্রোডাক্ট তৈরি করে এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। তো গ্লোব বায়োটেকও আসলে তার বাইরে না, যদিও আমাদের কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত বাজারে আসে নাই, কিন্তু বায়োলজিক্যাল 6টা প্রোডাক্টের ক্লিনিক্যাল ট্রায়ালের অ্যাপ্রুভালের অ্যাপ্লিকেশন অলরেডি BMRC তে আছে, যার মধ্যে 2টো আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের অ্যাপ্রুভাল অলরেডি পেয়েছি, সেটা প্রোডাকশন হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। সো আমি যেটা বলবো যে যেহেতু বাংলাদেশে এই রেগুলেটরি সেটআপটা অলরেডি এস্টাবলিশড, সেক্ষেত্রে গ্লোব বায়োটেকেরও কোনো একটা প্রোডাক্ট যখন অ্যানিমেল ট্রায়াল থেকে হিউম্যান ট্রায়ালে যাবে অবশ্যই সেই রেগুলেটরি প্রসেসের মধ্যে দিয়েই কিন্তু যাবে। সেক্ষেত্রে ভ্যাকসিন হিসাবে এই রেগুলেটরি প্রসেসটা বা পাথওয়েটা বায়োলজিক্যাল প্রোডাক্টের চেয়ে কোনো অংশেই ভিন্ন না। আমি যখন কোনো একটা ড্রাগ যেটা মানুষের প্রয়োগ হবে সেটা বানাতে যাব, তার জন্য যে রেগুলেটরি পাথওয়ে, সেটার যে কেমিস্ট্রি, ম্যানুফ্যাকচারিং যা কন্ট্রোল আমরা CMC বলি, সেটা একটা বায়োলজিক্যাল প্রোডাক্টের চেয়ে কোনো অংশেই ডিফারেন্ট না। তো আমরা যেহেতু বায়োলজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেই রেগুলেশন গুলো আমাদের ভালো মতো জানা আছে এবং সেই ব্যাপারে DGDA এর সাথে রেগুলার আমাদের একটা কমিউনিকেশন আছে। তো DGDA যখন আমরা অ্যাপ্রোচ করলাম যে আমরা আমাদের একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট সেটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আমাদের ডোজেস ফর্মে ম্যানুফ্যাকচারিং করতে হবে, সেটার অ্যাপ্রুভাল কিন্তু DGDA থেকে দরকার। তো DGDA যেটা করলো, তারা আসলো, তাদের যে এক্সপেরিয়েন্স সেটা কিন্তু একটা ছোট একটা কমিটির মতন করা হলো, যেখানে আমাদের IDCR থেকে এক্সপার্ট থাকলো, BSMMU থেকে এক্সপার্ট থাকলো, DGDA এর এক্সপার্ট থাকলো, ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টের এক্সপার্ট থাকলো। তারা মিলে একটা কমিটি করলো, যে কমিটিটা এসে কিন্তু আমাদেরকে অডিট করলো যে আসলে রেগুলেটরি যে গাইডলাইন আছে সেগুলো আমরা কতটুকু ফলো করছি বা সেই অনুযায়ী আমরা আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের ডোজগুলো তৈরি করবো কিনা। তো সেগুলো দেখে তারা কিন্তু আমাদেরকে ক্লিনিক্যাল ট্রায়ালের ডোজ ম্যানুফ্যাকচারিং এর লাইসেন্সটা দিয়েছে। সো আমি যেটা মনে করি যে এক্ষেত্রে DGDA এর অভিজ্ঞতা অবশ্যই খুবই ভালো, যেহেতু বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এস্টাবলিশড এবং এখান থেকে প্রচুর ওষুধ তৈরি হয়ে বিশ্বের উন্নত দেশগুলোতে যাচ্ছে। সো এই রেগুলেটরি অথরিটি সেগুলো মনিটরিং করছে এবং তারা একইভাবে আমাদেরকেও মনিটর করেছে এবং বাংলাদেশের রেগুলেটরি অথরিটি তারা WHO রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে। সো এক্ষেত্রে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন করার আসলে সুযোগ নাই, প্রশ্ন যদি করা হয় সেটা আমার কাছে বোকামি মনে হবে। ধন্যবাদ। গ্লোব বায়োটেকের কোভিড ভ্যাকসিনের সংরক্ষণ করতে অনেক নিম্ন তাপমাত্রার প্রয়োজন নাকি আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সাধারণভাবেই সংরক্ষণ করা যাবে? আমরা যে mRNA বেসড ভ্যাকসিনটা হিউম্যান ট্রায়াল করতে যাচ্ছি, এখানে আমরা আসলে ন্যাচারাল সিনথেটিক mRNA ব্যবহার করেছি, যেটার মধ্যে কিছু টেকনোলজি ডিফারেন্ট। ফাইজারের চেয়ে আমাদের ডিফারেন্সটা হলো ফাইজারে ওরা
কিছু ভাইরাস রেপ্লিকেটিং সিকোয়েন্স দিয়েছে, যে কারণে তাদের যে ফর্মুলেশনটা ব্যবহার হয়েছে সেই ফর্মুলেশনে তারা -70 টেম্পারেচারে এটা স্টোর করতে হবে। তো আমাদের সুবিধা যেটা, আমরা যেহেতু এমআরএনএ, ন্যাচারাল এমআরএনএ ব্যবহার করেছি এবং এখানে আর কোনো ভাইরাল প্রোটিনের সিকোয়েন্স নাই, সো আমাদের যে স্টেবিলিটি ডেটা এখন আছে, একটা ভ্যাকসিন বা যে কোনো একটা বায়োলজিক্যাল ড্রাগ যখন তৈরি হয় সেটা বাজারে বা হিউম্যান ট্রায়ালে যাওয়ার আগে স্টেবিলিটি স্টাডি করতে হয়। তো আমাদের যে এক্সিলারেটেড স্টেবিলিটি স্টাডির ডাটা আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেটটা আমাদের ফর্মুলেশনে 1 মাস পর্যন্ত 2 to 8 ডিগ্রিতে স্টেবল আছে। যদি আমরা আরেকটু লোয়ার টেম্পারেচার চিন্তা করি -20 তে সেটা 6 মাস পর্যন্ত স্টেবল থাকে। তো এই পর্যন্ত আমাদের কাছে ডাটা আছে, যেটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে 1 মাস পর্যন্ত যেহেতু 2 to 8 ডিগ্রিতে স্টেবল থাকছে, সো আমরা আমাদের হাউজহোল্ড যে রেফ্রিজারেটর আছে সেখানে আমরা এটা 1 মাস পর্যন্ত স্টোর করতে পারবো। আর যদি আরেকটু লম্বা সময় আমরা স্টোর করতে চাই, যে -20 তে আমরা স্টোর করব 6 মাস পর্যন্ত, সেটা আমরা হাউজহোল্ড রেফ্রিজারেটরে যে ফ্রিজার অংশটা আছে সেখানে স্টোর করা পসিবল। স্টোরেজ অথবা ট্রান্সপোর্টে আমাদের ভ্যাকসিনটা বঙ্গভ্যাক্স, এটার আসলে তেমন কোনো সমস্যা আমি দেখি না। এখন পর্যন্ত যে ডেটা আছে সেই ডেটাতে আমাদের দেশে ভ্যাকসিনের যে নর্মাল ডিস্ট্রিবিউশন চেইন আছে সেটা ব্যবহার করেই এটা ডিস্ট্রিবিউট করা সম্ভব, বা এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য স্পেসিফিক আলাদা কোনো ট্রেনিং এরও প্রয়োজন নাই। আমাদের যে হেলথ কেয়ার স্পেশালিস্ট যারা আছে তারা এই ভ্যাকসিনটা খুব সহজে দিতে পারবে। ধন্যবাদ। বর্তমান বিশ্বে, বিশেষ করে ইউকে এবং সাউথ আফ্রিকার যে বিভিন্ন ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে, তার বিপরীতে গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স ভ্যাকসিনটা কতটুকু কার্যকরী থাকবে? SARS-CoV-2 এটি একটি আরএনএ বেসড ভাইরাস। তো আরএনএ বেসড ভাইরাস হলেও এর মধ্যে কিন্তু একটা ন্যাচারাল প্রুফ রিডিং সিস্টেম বিদ্যমান। তো যে কারণে ইউজুয়াল আরএনএ বেসড ভাইরাসের মতো এত বেশি মিউটেশন এটাতে হয় না, কিন্তু তারপরেও প্রচুর মিউটেশন আমরা শুনতে পাচ্ছি। তো বর্তমানে যে ভ্যাকসিন গুলো বাজারে আছে তারা তাদের ভ্যাকসিন ক্যান্ডিডেট বা টার্গেট যখন সেট করে তখন বিশ্বব্যাপী অরিজিনাল যে ভাইরাস স্ট্রেইনটা সেটাই ছিল, যেটা আমরা উহান স্ট্রেইন বলি, সেই স্ট্রেইনটাই ছিল এবং সেই স্ট্রেইনের স্পাইকের অংশটুকুকেই তারা ভ্যাকসিনের টার্গেট হিসেবে ব্যবহার করেছে। তো যেহেতু সেই টার্গেটটা ব্যবহার করে তারা ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে অলরেডি অ্যাপ্রুভাল নিয়ে বাজারে আছে, তাদের কিন্তু সেই স্পাইকের টার্গেটটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে মেইন নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরির জন্য স্পাইকের রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন যেটা আছে, যতক্ষণ না সেখানে মিউটেশন হচ্ছে, অনেকে বলছে যে ততক্ষণ পর্যন্ত নিউট্রালাইজিং অ্যান্টিবডির এই ভাইরাসকে নিউট্রালাইজ করার অ্যাবিলিটিতে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। এটা সায়েন্টিস্ট হিসেবে জেনারেলি আমরা থিওরিটিক্যালি ভাবতে পারি, কিন্তু তারপরেও স্পাইকের যে কোনো অংশে মিউটেশন যখন হবে সেটা টোটাল ইমিউন রেসপন্সে কোনো ধরনের প্রভাব ফেলবে না, এটা আমরা কিন্তু নিশ্চিত ভাবে কখনো বলতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা পরীক্ষা করছি। রিসেপ্টর বাইন্ডিং ডোমেনের বাইরেও যদি কোনো মিউটেশন হয় সেটা কিন্তু অবশ্যই সেলুলার ইমিউন রেসপন্সে টি-সেল বেসড এপিটোপের পরিবর্তনের কারণে একটা প্রভাব ফেলবে, বা সাইটোকাইন রিলিজেও একটা ডিফারেন্স তৈরি করবে, যেটা যথার্থ গবেষণার মাধ্যমেই প্রমাণ করা সম্ভব। তো আমরা যখন বলছিলাম যে D614G ভ্যারিয়েন্টটাকে টার্গেট করে আমরা আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেট ডেভেলপ করেছি, যেটা আমরাই প্রথম। তো এটা করার পেছনে আমাদের কারণ ছিল যে বাংলাদেশ থেকে যে স্যাম্পলটা আমরা আইসোলেট করেছিলাম, যেখান থেকে আমরা স্পাইকের অংশটা এমপ্লিফাই করি, সেখানে আমরা এই মিউটেশনটা দেখতে পাই, সেটা আমরা রিপোর্ট করি এবং আমরা বুঝতে পারি যে বাংলাদেশে এই স্ট্রেইনটা প্রিভ্যালেন্ট ছিল। তো সেজন্য 614 নম্বর পজিশনের ওই মিউটেশন সহ আমরা আমাদের স্পাইকের টার্গেটটি সেট করি। তো এখন যারা আগেই অরিজিনাল স্পাইকের অংশ নিয়ে ভ্যাকসিন টার্গেট ডেভেলপ করেছে তারা বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছে যে তাদের ভ্যাকসিন যে অ্যান্টিবডি তৈরি করছে সেটা 614G ভ্যারিয়েন্টের এগেনস্টেও কার্যকরী, কিন্তু ঠিক উল্টো কথাটা কেউ কখনো বলেনি যে D614G ভ্যারিয়েন্ট টার্গেট করে যদি কোনো ভ্যাকসিন তৈরি হয় সেই ভ্যাকসিনটা আগের যে ভ্যাকসিনটা সেটার সাথে তাদের কম্পারিজন কেমন। তো এ সংক্রান্ত ডাটা আমাদের কাছে আছে এবং আমরা যেটা মনে করেছি যে ভাইরাসটা যে ভ্যারিয়েন্টে আছে সেটার এগেনস্টে কিন্তু আমাদের ভ্যাকসিনটা তৈরি হওয়া উচিত। যেমন তালা হবে সেই অনুযায়ী আমার চাবি হবে। এখন কথা হলো, তালাটা যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় তাহলে তো আমাকে চাবিটাও চেঞ্জ করতে হবে, নর্মাল থিঙ্কিং। কিন্তু আমি চাবিটা চেঞ্জ করতে যে সময় দরকার, যে রেগুলেটরি পাথওয়ে ফলো করতে হয়, সেটা যদি আমার না থাকে তখন কি করতে হবে? তখন যে চাবিটা আমার বানানো আছে সেটা দিয়ে ওই তালাটা খোলার চেষ্টা করতে হবে। এখন তালাটা খুলবে কি খুলবে না সেটা কিন্তু সময় বলে দিবে এবং যখন এটা পরীক্ষা হবে তখনই বলে দিবে। সো এখন যে নতুন ভ্যারিয়েন্ট গুলো আসছে এই ভ্যারিয়েন্টের সাথে তাল রেখে নতুন ভ্যাকসিন ডেভেলপ করাটা আসলে ডিফিকাল্ট। সো আমাদের কাছে অ্যাভেলেবল যে ভ্যাকসিন গুলো আছে সেই ভ্যাকসিন গুলো নিয়েই কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই ভ্যাকসিন গুলো কাজ করছে না এমন সুনির্দিষ্ট প্রমাণ যদি আমরা পাই তখনই আমরা নতুন টার্গেট সেটের দিকে যাওয়া যাবে। ধন্যবাদ। আপনি বলছিলেন যে গ্লোব বায়োটেকের কোভিড ভ্যাকসিন বিএমআরসির অ্যাপ্রুভালের পথে রয়েছে এবং আপনারা শীঘ্রই হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবেন। এই হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা বা পরবর্তীতে
এই ভ্যাকসিনের ঝুঁকি সম্পর্কে গ্লোব বায়োটেক কতটুকু চিন্তিত? আমরা যেহেতু হিউম্যানে আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেটটা ট্রায়াল করতে চাই, তো তার আগে যে রেগুলেটরি প্রসেস সেটা হলো যে এই ক্যান্ডিডেটটা একটা এনিম্যাল ট্রায়াল করতে হবে। যে এনিম্যালে যদি সেটা সেফ থাকে, কোনো ধরনের টক্সিসিটি শো না করে, সেক্ষেত্রে এটা ফেজ 1 হিউম্যান ট্রায়ালের জন্য মনে করা যেতে পারে। তো আমাদের যে ভ্যাকসিন ক্যান্ডিডেট, এখানে যে রিস্ক গুলো আসলে থাকে, যেহেতু টোটালি এটা একটা সিনথেটিক ভ্যাকসিন, আমরা এমআরএনএটা একটা কেমিক্যাল সিনথেসিস করছি, একটা ডিএনএ টেমপ্লেট থেকে আরএনএ পলিমারেজ দিয়ে আমরা এমআরএনএটা তৈরি করছি, এবং সেই এমআরএনএটা স্টেবল হওয়ার জন্য আমরা তার প্রপার ক্যাপিং করছি, এবং ফাইনালি একটা লিপিড কম্বিনেশনে একটা ন্যানো পার্টিকেলের মাধ্যমে আমরা একটা ডেলিভারি দিচ্ছি। তো এই টেকনোলজি গুলা ওয়েল এস্টাবলিশড। এখন যেহেতু মডার্না, ফাইজার সহ আরো অন্যান্য কোম্পানিগুলো এই ফর্মুলেশন ব্যবহার করছে এবং এই টার্গেট ব্যবহার করছে, তো আমরা যেহেতু বলছি যে মডার্নার সাথে আমাদের টেকনোলজিটা সিমিলার, আমরা মনে করছি, আমরা খুব ক্লোজলি ফলো করছি যে মডার্নার কোনো ধরনের অ্যাডভার্স ইফেক্টের রিপোর্ট গুলো আসে কিনা। তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে মডার্নার আসলে তেমন কোনো অ্যাডভার্স ইফেক্টের কথা আমরা কোথাও শুনি নাই। তো সেখান থেকে আমরা কনফিডেন্ট যে আমাদের এই ভ্যাকসিনটাতেও তেমন কোনো অ্যাডভার্স ইফেক্ট হবে না। তবে যতক্ষণ না আমরা মানুষে প্রয়োগ করছি, ততক্ষণ কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। ইভেন ফাইজার 40,000 ভলান্টিয়ারের উপরে হিউম্যান ট্রায়াল করেও এখন কিন্তু তারা বিভিন্ন নতুন নতুন অ্যাডভার্স ইফেক্টের কথা জানতে পারছে। সো আসলে ভ্যাকসিন এত শর্ট টাইমে তৈরি হচ্ছে, অ্যাপ্রুভাল পাচ্ছে, সো লং টার্ম ইফেক্টটা দেখাটা কিন্তু সম্ভব না। তারপরে যতটুকু রেফারেন্স আমরা আছে সেটা আমরা সর্বোচ্চ ব্যবহার করি, এবং মিনিমাম যে রেগুলেটরি পাথওয়ে আছে এখন পর্যন্ত এস্টাবলিশ, সেটা কিন্তু ফলো করেই সামনে আগাতে হয়। তো আমরাও একইভাবে যেটা করছি যে ফেজ 1 হিউম্যান ট্রায়ালের জন্য দরকারি যে সেফটি অ্যানালাইসিস অ্যানিমেল মডেলে, সেটা আমরা সাকসেসফুলি করেছি, এবং সেখান থেকে আমরা কোনো ধরনের অ্যাডভার্স ইফেক্টের ক্লু পাইনি। সেখান থেকে আমরা যেটা মনে করি যে ফেজ 1 হিউম্যান ট্রায়ালে যেটা সেফটি অ্যানালাইসিস হবে, সেখানেও কোনো ধরনের অ্যাডভার্স ইফেক্ট আমাদের হবে না, কিন্তু তারপরেও প্রিকশন আমাদের নিতে হবে, এবং সেফটি যে প্রোটোকল সেটা আমাদেরকে ফলো করতে হবে। সেক্ষেত্রে ফেজ 1 এর হিউম্যান ট্রায়ালের জন্য যে স্পেসিফিক ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া, সেটা আমাদেরকে ফলো করতে হবে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশড রেফারেন্স থেকে নেয়া, এবং দেশীয় এবং বিদেশি বিজ্ঞানীদের সমন্বয়ে আমাদের প্রোটোকলটা তৈরি করা হয়েছে। সেই প্রোটোকল অনুযায়ী ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে হেলদি ভলান্টিয়ার ইনক্লুডেড হবে, যেখানে অবশ্যই গ্লোব বায়োটেকেরও একটা সিগনিফিকেন্ট মেম্বার সাবজেক্ট হিসেবে থাকবে। যেহেতু আমরা নিজেরা এটা তৈরি করেছি এবং আমরা নিজেরা এটা নিতে চাই, সো আমরা এতটাই কনফিডেন্ট যে এই ভ্যাকসিনটা কোনো ধরনের অ্যাডভার্স ইফেক্ট করবে না। কিন্তু তারপরেও যারা সাবজেক্ট হিসেবে যুক্ত হবেন তাদের একটা রেগুলার ফলো আপ থাকবে। তারা ভ্যাকসিন নেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় হসপিটালাইজ থাকবেন ইমিডিয়েট অ্যাডভার্স ইফেক্ট মনিটরিং এর জন্য, এবং তারা সবাই একটা নির্দিষ্ট ইন্স্যুরেন্সের আওতায় থাকবেন, যে কোনো অ্যাডভার্স ইফেক্ট যদি হয় সেটার জন্য যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তো এটা বিশ্বের উন্নত দেশগুলোতে যেমন প্রোটোকলে চলছে, আমাদের দেশের ফেজ 1 হিউম্যান ট্রায়াল যখন হবে একই প্রোটোকলে একই পাথওয়েতে হবে। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই। ধন্যবাদ। গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স, সেটা কি বাংলাদেশের জনগণের বা সরকারের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে? যেহেতু আমরা এমআরএনএ বেসড একটা ভ্যাকসিন ডেভেলপের চেষ্টা করছি, সো এমআরএনএ বেসড এই টেকনোলজিটা বাই ডিফল্ট অন্যান্য অ্যাভেলেবল টেকনোলজি থেকে কিছুটা এক্সপেন্সিভ। আমি যদি ভাইরাস ভেক্টর ব্যবহার করি সেটার চেয়েও এক্সপেন্সিভ, বা ইনঅ্যাক্টিভেটেড অ্যাটেনুয়েটেড ভাইরাস দিয়েও আমার ভ্যাকসিন তৈরি করি তার চেয়েও এক্সপেন্সিভ। তো আমাদের দেশে বা আমাদের ভ্যাকসিনটার যেটা সুবিধা সেটা হলো আমাদের দেশে ম্যান পাওয়ার কস্টটা কম, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের ফ্যাসিলিটি ডেভেলপমেন্টে কোনো খরচ নাই। তো এই দুইটা ব্যাপার থেকে আমরা বলতে পারি যে আমাদের যে ভ্যাকসিনটি হবে সেটা বাজারে আসলে মডার্নার ভ্যাকসিনের চেয়ে কম দামে আমরা দিতে পারবো। কিন্তু তৃতীয় আরেকটা ব্যাপার আছে, যে আমাদের দেশে র ম্যাটেরিয়ালের ডিউটি স্ট্রাকচার অনেক হাই। সো র ম্যাটেরিয়াল গুলো যখন আমরা আনি সেটা 37 থেকে 40% ডিউটি দিতে হয় আমাদের। তো সরকার থেকে যদি আমরা এই সুবিধাটা পাই, তারা যদি আমাদেরকে র ম্যাটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে এই ডিউটি স্ট্রাকচারে একটা সুবিধা দিতে পারে, সেক্ষেত্রে ভ্যাকসিনের দামটা কিন্তু কমিয়ে আনা সম্ভব। তৃতীয়ত আরেকটা বড় খরচ হয় হিউম্যান ট্রায়ালে, যেটা উন্নত বিশ্বে আসলে এই হিউম্যান ট্রায়াল অনেক বেশি এক্সপেন্সিভ। তো সেই হিউম্যান ট্রায়ালের খরচটাও কিন্তু ভ্যাকসিনের খরচের সাথে যুক্ত হয়। তো আমরা মনে করছি যে আমাদের দেশে আমরা যদি হিউম্যান ট্রায়ালটা করি, সেক্ষেত্রে সেটাও আমরা তুলনামূলকভাবে কম খরচে করতে পারবো। তো সেক্ষেত্রেও ভ্যাকসিনের দামটা কম হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে একটা সরকারি বা বেসরকারি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে যখন একটা ভ্যাকসিন হয়, এই ভ্যাকসিনটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে ফার্মেসিতে বিক্রি করা সম্ভব হয় না। সেটা সরকারের মাধ্যমেই বিতরণ হতে হয় এবং বিক্রি করা সম্ভব হয়। তো আমাদের দেশের ভ্যাকসিনটাও যদি হয়, আমরা আশা করি যে সেটা আমাদের দেশের সরকারের মাধ্যমেই কিন্তু দেশের মানুষ পাবে। তো সেক্ষেত্রে
সরকার যদি আমাদের সাথে যুক্ত হয় তাহলে অবশ্যই দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই ভ্যাকসিনের দাম রাখা সম্ভব হবে। ধন্যবাদ। যে বিপুল জনগোষ্ঠী রয়েছে তাদের কোভিড এর প্রতিরোধে ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা গ্লোব বায়োটেকের কতটুকু? আমরা আসলে যখন ভ্যাকসিন ক্যান্ডিডেট তৈরির কাজটা শুরু করি আমরা কিন্তু আমাদের দেশের সব মানুষের জন্যই চিন্তা করেছি। তো সক্ষমতা বলতে এখানে যেহেতু এমআরএনএ বেসড ভ্যাকসিন, এই এমআরএনএ বেসড ভ্যাকসিনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা এপিআই তৈরি করার সক্ষমতা আমাদের আছে এবং ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত সেটা নিয়ে যাওয়া পসিবল। গ্লোব বায়োটেকের পক্ষে 6 মাসের মধ্যে পুরো দেশের জনগণের জন্য যে পরিমাণ ভ্যাকসিন দরকার সেই ভ্যাকসিনটা গ্লোব বায়োটেক তৈরি করে দিতে পারবে। কিন্তু দ্বিতীয়ত যেটা ব্যাপার আছে সেটা হলো ভ্যাকসিনটা তৈরি করলেই হবে না, এটাকে ফিলিং এর একটা ব্যাপার আছে, যেটাকে বোতলজাত করতে হবে, সেটা প্রিফিল সিরিঞ্জেই হোক বা ভায়ালেই হোক। তো সেই সক্ষমতায় গ্লোব বায়োটেক একটু পিছিয়ে আছে। আমাদের যেহেতু বায়োলজিক্যাল ড্রাগ ডিসকভারির ফিলিং ফ্যাসিলিটি সেটা খুব হাই স্পিড ফ্যাসিলিটি না, এবং সেই ফ্যাসিলিটি ব্যবহার করে পুরো দেশের মানুষকে ভ্যাকসিনেটেড করতে গেলে সেটা লম্বা সময়ের দরকার। কিন্তু আমরা যেটা মনে করি আমাদের হিউম্যান ট্রায়ালের অগ্রগতি আরেকটু হলে বাংলাদেশের প্রত্যেকটা ফার্মা ইন্ডাস্ট্রিরই কিন্তু এই ধরনের ফিলিং এবিলিটি আছে। তারা তাদের সবারই ইনজেক্টেবল গ্রেডের ড্রাগ বাজারে আছে, তাদের ফ্যাসিলিটি আমাদের পক্ষে ব্যবহার করা সম্ভব যদি তারা যথাসময়ে এগিয়ে আসে। তো আমরা যেটা মনে করি যে যেহেতু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা ফিনিশ প্রোডাক্ট তৈরির সক্ষমতা আমাদের আছে, সেই টেকনোলজিটা ব্যবহার করে অন্যান্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সহায়তায় দেশের সব মানুষকেই ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা গ্লোব বায়োটেকের তথা বাংলাদেশ সরকারের আছে। ধন্যবাদ। আমরা আমাদের আলাপের প্রায় শেষের দিকে চলে এসেছি। সমাজে বিভিন্ন ধরনের ভ্যাকসিনের প্রতি নেতিবাচক মিথ্যা তথ্য প্রচলিত রয়েছে। অ্যান্টি ভ্যাক্সার্সদের একটা মুভমেন্ট সারা বিশ্বব্যাপী লক্ষ্য করা যায়। এর বাইরে এসে আপনাকে যদি প্রশ্ন করি, বাংলাদেশের মানুষ কেন বঙ্গভ্যাক্স টিকা গ্রহণ করবে? এর উত্তরে আমি একটা কথাই বলবো, আমি বিশ্বের যে কোনো দেশ থেকেই ভ্যাকসিন আনি না কেন সেটা আমি অন্ধের মতো ব্যবহার করতে চাই না। আমি অন্ধের মতো ব্যবহার করতে চাই না এই কারণে, কারণ আমি জানি না যে ভ্যাকসিনটা বাইরে থেকে এসছে সেটা প্রপার কোল্ড চেইন মেনটেন করে এসছে কিনা, সেটা আমাদের পপুলেশনে কাজ করবে কিনা, বা আমাদের পপুলেশনে এটা যেহেতু কোনো ট্রায়াল হয় নাই সেটা কোনো ধরনের অ্যাডভার্স ইফেক্ট দেখাবে কিনা। এই ব্যাপারগুলো যেহেতু আমি জানি না, আমি কিন্তু বাইরে থেকে একটা ভ্যাকসিন ব্যবহার করব না। তার কারণ ইউজুয়ালি ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং বা অ্যাপ্রুভাল যে প্রসেসটা, সেই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু এই ভ্যাকসিনগুলো আসেনি। ইউজুয়ালি একটা ভ্যাকসিন যখন তৈরি হয় সেটা অনেক বছর ধরে লং টার্ম ইফেক্ট দেখা হয়, তারপরে WHO সেটা অ্যাপ্রুভাল করে এবং সেটা বিশ্বব্যাপী সবার জন্য সেটা অ্যাপ্রুভাল দেয়। কিন্তু সেই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু এই ভ্যাকসিনগুলো যায়নি। তো সেক্ষেত্রে বঙ্গভ্যাক্সের কথা যখন আমি বলবো যে এটা আমাদের নিজেদের দেশে তৈরি, এটার যে এনিম্যাল ট্রায়াল বা হিউম্যান ট্রায়াল সেটা আমাদের দেশে হচ্ছে, এবং আমাদের দেশের রেগুলেটরি অথরিটি প্রত্যেকটি স্টেপে এটা মনিটর করার সুযোগ রাখে। এই ভ্যাকসিনটা যখন বাজারে আসবে, এই ভ্যাকসিনের প্রতি সাধারণ মানুষের যতটুকু আস্থা থাকবে সেটা অবশ্যই বাইরের যে কোনো ভ্যাকসিনের চেয়ে বেশি হবে। ধন্যবাদ ডক্টর আসিফ। এবার সর্বশেষ প্রশ্ন, এটি একটি ব্যক্তিগত প্রশ্ন। আপনি গ্লোব বায়োটেকের ভ্যাকসিন সংক্রান্ত সংবাদ সম্মেলনে যথেষ্ট আবেগপ্রবণ হয়েছিলেন এবং আপনি দাবি করেছিলেন যে সবকিছু যদি আশানুরূপ হয় তবে ডিসেম্বরের মধ্যে গ্লোব বায়োটেকের কোভিড ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা রয়েছে। আজ 2021 সাল, আপনার সেই সংবাদ সম্মেলনের ফল এবং তার আবেগ প্রকাশ সবকিছু মিলিয়ে আপনি একই সাথে সোশ্যাল মিডিয়া এবং বাইরেও যথেষ্ট প্রশংসার সম্মুখীন হয়েছেন এবং আপনাকে নিয়ে যথেষ্ট ট্রল করা হয়েছে। এই ওভারঅল বিষয়টা সম্পর্কে ডক্টর আসিফ মাহমুদের প্রতিক্রিয়া জানতে চাই। আসলে জুলাই মাসের 2 তারিখে যে সংবাদ সম্মেলন হয়েছে এটা আমার জন্য একটা নতুন ব্যাপার ছিল। ইউজুয়ালি পাবলিক স্পিকিং এ আমি খুব ভালো না, কিন্তু কোনো একটা কারণে সেটা আমি আসলে এখনো ওভাবে ব্যাখ্যা করতে পারি না, যে সেই দিনের যে প্রেস কনফারেন্সটি ছিল সেটা আমাকে একটা অন্যরকম শক্তি জুগিয়েছিল যে আমি দেশের মানুষের সামনে আমরা যা করেছি সেটা আমরা প্রেজেন্ট করছি। তো এক্ষেত্রে আসলে অনেক নেগেটিভ ট্রল হয়েছে, তো আমি আসলে বেশিরভাগই দেখিনি, কিন্তু যেহেতু একটা সোসাইটির মধ্যে থাকি আমাকে সেগুলো শুনতে হয়েছে বা দেখতে হয়েছে, বিভিন্ন মাধ্যমে আমাকে জানতে হয়েছে। আমি সবসময় সেটাকে পজিটিভলি নেওয়ারই চেষ্টা করেছি। আমি একটা জিনিস সবসময় মনে করেছি, বা শুধু আমি না, আমরা একটা টিম, আসলে গ্লোব বায়োটেক একটা টিম কাজ করেছি। আমরা সবসময় যেটা চিন্তা করতাম, এই ধরনের ট্রল যখন হতো আমরা বলতাম যে এদেরকে আমাদের জবাব দেওয়ার কিছু নাই, আমরা আমাদের কাজের মাধ্যমেই আসলে তাদেরকে জবাবটা দিতে চাই। এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে প্রথম আসলে যে ধরনের নেগেটিভ বা নেতিবাচক কমেন্টস আসতো, আমাদের অগ্রগতির সাথে সাথে কিন্তু সেগুলো কমে গিয়েছে
এবং এখন সেটা খুবই কম। আমি আর এখন তেমন কোনো নেতিবাচক কমেন্ট ওইভাবে দেখি না। তো আমাদের এই নেতিবাচক কমেন্ট গুলো আসলে আমাদেরকে শক্তিই জুগিয়েছে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর আবেগপ্রবণ হয়ে যাওয়ার ব্যাপারটা যেটা, বাংলাদেশী হিসেবে আমরা কিন্তু আবেগপ্রবণ জাতি। যদিও আমরা মুক্তিযুদ্ধের সময় ছিলাম না, কিন্তু মুক্তিযুদ্ধের কথা শুনলে বা গল্প পড়লে, ইতিহাস শুনলে এখনো কিন্তু আমাদের মধ্যে সেই আবেগটা আসে। তো বাংলাদেশী হিসেবে আমাদের অর্জন ওই রকম না। তো যখনই বাংলাদেশী হিসেবে আমি মনে হয় যে কারোই কোনো একটা অর্জন যখন থাকে, সেই অর্জনের সাথে অবশ্যই একটা আবেগ জড়িত থাকে। যে সবসময় শুনে আসতে হয় আমরা বাংলাদেশী, আমাদের সবসময় বাইরে থেকে আনতে হবে, আমরা পারবো না, বা আমরা করলেও আমাদেরকে শুনতে হয় যে মডার্না করছে, তাহলে বাংলাদেশও পারবে, মডার্না আর বাংলাদেশ কি এক? তো আমরা আসলে 2015 সাল থেকে যখন আমরা যাত্রা শুরু করি, আমরা সবসময় এটাই চিন্তা করেছি যে পৃথিবীর যে কোনো দেশ পারলে আমরা কিন্তু পারবো, এবং আমরা সেইভাবেই আমরা নিজেদেরকে ট্রেন আপ করেছি, সেই ফোকাস নিয়ে আমরা কাজ করেছি সবসময়। তো SARS-CoV-2 এর এগেইনস্টে যে ভ্যাকসিনটা, এটা আসলে খুবই কম্পিটিটিভ একটা সময় ছিল, এবং তার আগের আমার মনে আছে বেশ কয়েক মাস ধরে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছিলাম যে কত দ্রুত আমরা আমাদের প্রুফ অফ কনসেপ্টটা পেতে পারি। তো আসলে এই ফাইনাল রেজাল্ট পাওয়ার পরদিনই আমাদের প্রেস কনফারেন্সটা করতে হয়। তো সেই এতদিনের যে কষ্ট, আমাদের পুরো টিমের যে ইচ্ছা, সেই আবেগটা আসলে আমার মধ্যেও ছিল, এবং বাংলাদেশী হিসেবে আমরা কিছু করতে পেরেছি, এই গর্বের জায়গাটা আমাদের ছিল। তো সেই আবেগটাই আসলে হয়তোবা ওখানে বহিঃপ্রকাশ হয়েছে, যেটা আমার কন্ট্রোলে ওইভাবে ছিল না। তবে আমরা গ্লোব বায়োটেকের টিম যেটা করেছি, সেটা বাংলাদেশী হিসেবে প্রত্যেকটা মানুষেরই একটা গর্বের জায়গা, যে তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে আমরাও পারি। এটা আমরা প্রমাণ করতে চাই। হিউম্যান ট্রায়াল শেষ করে বাজারে আসতে চাই, দেশের মানুষকে বঙ্গভ্যাক্স দিয়ে ভ্যাকসিনেটেড করতে চাই আমরা, এবং সেই ব্যাপারে সার্বিক সহযোগিতা চাই আমরা সবার। জি এটাই সায়েন্সের পডকাস্ট আলাপে যোগদান করার জন্য ডক্টর আসিফ মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে এবং গ্লোব বায়োটেক টিমকে শুভেচ্ছা এবং শুভকামনা। জি, আপনাকেও ধন্যবাদ। আপনারা শুনছেন জি এটাই সায়েন্স। জি এটাই সায়েন্সের বাংলা পডকাস্ট আলাপে এতক্ষণ গ্লোব বায়োটেক এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ইনচার্জ ডক্টর আসিফ মাহমুদের সাথে আলাপ শুনছিলেন। সহজ ভাষায় সায়েন্সের জন্য নিউ মিডিয়া প্ল্যাটফর্ম জি এটাই সায়েন্স। জি এটাই সায়েন্স। আমরা আছি ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমাদের খুঁজে পেতে টাইপ করুন বাংলায় জি এইটাই সায়েন্স, অথবা ইংরেজিতে JIAETAISCIENCE, অথবা গুগল করুন #G8I Science।